প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আজকে শুক্রবার রাত এবং এরই ভেতরে সবাই জেনে গেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উদযাপন উপলক্ষে যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা একটা দারুণ আনন্দক্ষণ গোটা একটা বছর, এবং আজকে সেই আলোচনার কিছুটা আমরা তুলব, কারণ আজকে যিনি আমাদের সাথে রয়েছেন হাসান মতিউর রহমান, এদেশের কিংবদন্তি সুরকার, কণ্ঠশিল্পী। এদেশের অগণিত কণ্ঠশিল্পী তার হাত দিয়ে তৈরি হয়েছেন, এদেশে গাইছেন, কাজ করছেন। পাশাপাশি একেবারে না বললেই না, যদি রাত পোহালে শোনা যেত, বুঝতে পারছেন সেই গানটির স্রষ্টা, এবং তার কণ্ঠে আজকে একটু শুনতে চাইব। আর অন্যান্য আলাপ করব। তার পাশে রয়েছেন যিনি রুবেল, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, শব্দ প্রকৌশলী, এবং দেশের বাইরে খ্যাতি যশ কুড়াচ্ছেন বাংলাদেশের পতাকা নিয়ে। সো স্বাগত ইয়াং নাইট লাভ বক্সে। আমি গুরুকে দিয়ে শুরু করতে যাচ্ছি। হাসান ভাই, একটু অফেয়ারে বলছিলেন যে বঙ্গবন্ধুকে এক নজর দেখার একটা সৌভাগ্য এবং সেই দারুণ একটা সময়, যদি সেই স্মৃতিক্ষণটা একটু শেয়ার করে শুরুটা করতে চাই। ধন্যবাদ। আমার ছোট ভাই তানভীর তারেক বিখ্যাত একজন গুণী মানুষ, আমাদের নিজেও গান করেন, গান লিখেন, সুরও করেন ভালো, এবং আমাদের ইন্ডাস্ট্রির সবারই একজন প্রিয় মানুষ। তা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই রাতে আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটিএন নিউজের কাছে। স্মৃতি বলতে আমি তখন ক্লাস 8 কি 9-এ 8-এর পড়ি। আচ্ছা, 1970 সালে। 70 তখন পাকিস্তানের নির্বাচন হচ্ছিল, যে সর্বশেষ নির্বাচন। সেই নির্বাচন হবে, উনি আমার নির্বাচনী এলাকা ঢাকা 1, এখন দোহার, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ, এই 3টি থানা নিয়ে ছিল একটি নির্বাচনী এলাকা। আর আমাদের প্রার্থী ছিলেন আশরাফ আলী চৌধুরী, এখন যে শামীম আশরাফ চৌধুরী, যিনি আমাদের ক্রীড়া ভাষ্যকার, ক্রিকেটের খুবই স্মার্ট একজন মানুষ, উনার আব্বা। আচ্ছা, ওনার নাম ছিল আশরাফ আলী চৌধুরী, এলাইজ মধু চৌধুরী। উনি ছিলেন প্রার্থী, নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী। সেটি 1970 সালে আমাদের দোহার উপজেলার, অর্থাৎ পর্তন উপজেলায় থানা ছিল তখন। এই জয়পাড়াতে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তা আমরা যখন ওই স্কুলের ছাত্র হিসেবে আমাদেরকে ভলান্টিয়ার হিসেবে পাঠিয়েছিল সেখানে, যেন আমরা ওই জনসভাটির শৃঙ্খলাটা রক্ষা করি। তা আমার খুবই কপাল ভালো, এবং উনি লঞ্চে, আমার একেবারেই মনে আছে, লঞ্চে ঢাকা থেকে গিয়ে নামলেন আমাদের ওখানে। বিশাল জনসভা, হাজার হাজার লোক সেখানে। তাই আমি এমন একটি জায়গায় ওই ভলান্টিয়ার হিসেবে দাঁড়িয়েছিলাম, যিনি আমার সামনে দিয়েই মাঠে প্রবেশ করছিলেন। তো আমি হাতটা বাড়িয়ে দিলাম ওনার প্রতি, উনি আমার হাতটা ধরে খুব জোরে একটা ঝাঁকুনি দিল আর কি। তখন আমি খুব অল্প বয়সে, আমার তখন আমার মনে হলো যে বিশাল একটি হাতে, আমার খুব ক্ষুদ্র একটি হাত, এরকম একটি হাত আমার মনে হলো। আর সেই বিশাল হাতটি বিশাল একজন মানুষের, আর সেই যে হাত মিলিয়ে তার প্রেমে পড়ে গেলাম, আর সেই প্রেম থেকে আর ছুটতে পারেনি। এখনো ধ্যান ধারণায় তারই আদর্শ বুকে লালন করি। আমি বঙ্গবন্ধুর একজন একজন আদর্শের একজন সৈনিক একদম, এবং তার এবং ওই একদিনের জীবনে তাকে আমি ছোঁয়ার এবং কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্মৃতি। রুবেল, এই সময়ের গান করছো এবং বেশ কিছু গানের ভিতরে প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে আজকে যেহেতু একটা বিশেষ দিন, বিশেষ ক্ষণ, যদি একটা প্রশ্ন রাখতে চাই যে দেশের গানের প্রতি আসলে কমিটমেন্টের জায়গাটা কেমন রুবেলের? যে সারা বছরের অনেকগুলো গান রিলিজ হয়, তো এর ভিতরে দেশের গানের সিকোয়েন্স বা সিরিয়ালটা কোন পর্যায়ে থাকে, বা কোনো পরিকল্পনা আছে কিনা? Okay, thank you so much again. I really feel proud that আমি এত বড় একজন গুণী মানুষের, যার অনেকগুলো গান আমি হাত দিয়ে গুনে শেষ করতে না, আমরা শুনলাম 2000 এর উপরে, 2000 এর উপরে গান, এবং তার পাশে বসে আছি, এবং যিনি এই গানটা লিখছেন, যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু। আমরা ওটা মানে এই গানটা শুনলে সত্যি পশম দাঁড়িয়ে যায়। তো এরকম একটি গানের স্রষ্টা আমার পাশে বসে আছে, এবং থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনাকে বড় ভাই হিসেবে জানি, এবং আপনি আমাকে ইনভাইট করছেন, এবং এটিএন নিউজের কাছে ধন্যবাদ। আর আমি অ্যাকচুয়ালি কি ভাই, দেশের গান নিয়ে আমার
গান করা হয়েছে, রাজনীতি, রাজপথ, স্বাধীনতা তুমি, সেটা ওই অ্যাকচুয়ালি আমি একটু বর্তমান বিষয়ের সমসাময়িক প্রেক্ষাপটের উপরে, যখন 2012 2006 আমার ওই গানগুলো রিলিজ করছিলাম। এখন দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হচ্ছে is going to be stable, স্থিতিশীল, is stable, going to be stable is for long time. So এখন আমি ওই দেশপ্রেম গান যদি এক গুণী মানুষ আমাকে কোনোদিন ডাকে, এরকম কোন গুণী মানুষ যদি ডাকে যে দেশপ্রেম মানে দেশের গান গাওয়ার জন্য, অবশ্যই আমরা হাসান ভাই একটা কমিটমেন্ট নিয়ে রাখতে পারি। এনিওয়ে, নতুন কোন গান রিলিজ হচ্ছে তোমার? এটা আমার নিজের কম্পোজিশন, আপনার কাছে তো আমি কিছুই না মশা। আমি চেষ্টা করেছি একটা একটু ফোক গানকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য। গুরু তুমি প্রেম শিখাইলা না, এটা ইগল মিউজিক সিটি থেকে আসতেছে। গানটি লিখেছেন তবারক আল রুবাই, আর র্যাপ এর মাঝে র্যাপ মিক্স আছে। সো ওইটা লিখছেন নাহিদ শেখ, আর সুর আমি করেছি, এবং রুবাইয়ের একটা অবভিয়াসলি সাউন্ড ডিজাইন তো তুমি, সাউন্ড ডিজাইন মাইসেলফ। তো অন্যান্য কাজের খবর শুনবো। ফোক গানের কথা যেহেতু আসলে ফোক গুরুই বসে আছে লোকগানে। তো হাসান ভাই, অন্যান্য আলাপের বাইরে সবচেয়ে বেশি একটু শুনতে চাই যে এই যে লোকগানটা, সবসময় বলি যে বাংলা গানের যে কোনো স্টেজ বলি, অডিও বলি, একটা ফোক গান কেউ গাইলে আসলে সব কিছু থেকে মোড় নিয়ে একেবারে তার দিকে মোহবিষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম লেখা মৌলিক লোকগান কোনটা? আমি প্রথমে, সেটা অনেক দিন আগের কথা, লেখালেখি তো আমি ছোটবেলা থেকেই করতাম, হাই স্কুলের ছাত্র যখন ছিলাম তখন থেকেই। তো মূলত বাংলাদেশ বেতার, বর্তমানে যেটি রেডিও বাংলাদেশ ছিল, 1976 সালে আমি একটি গান লিখেছিলাম। তখনও আমি স্থায়ীভাবে ঢাকা থাকি না, ওই মাঝে মধ্যে বেড়াতে আসতাম আর কি। তো এসে একজন শিল্পীর সাথে আমার জানাশোনা হলো, তো তাকে আমি একটি গান দিলাম, এবং সুরটিও আমি ওই একটা লোক প্রচলিত ট্রেডিশনাল টিউনের উপরে কথাগুলো লাগিয়ে এনেছিলাম। তো ওনাকে তুলে দিলাম। তো উনি তুলে দিলাম মানে আমি হারমোনিয়াম বাজিয়ে তুলে দিলাম না, আমি মুখে মুখে তুলে দিলাম। তখনও হারমোনিয়াম বাজাতে শিখিনি আমি 76-এ। তো উনি গানটি গাইলেন আমার সামনে। তো বললেন যে ভাই, আমি লোকগীতি হিসেবে, যেহেতু আমি গীতিকার হিসেবে তালিকাভুক্ত নই, তা আমার নাম প্রচার হবে না, লোকগীতি হিসেবে গানটি রেডিওতে গাওয়া হবে। নির্দিষ্ট দিনে লাইভ উনি গানটা গাইলেন। তো সেইটি 1976 সালে, তারিখটা আমার মনে নেই। আব্দুল করিম খান, একজন আব্দুল আলিম সাহেবের একজন ছাত্র, ডিরেক্ট ছাত্র একেবারে, তারই কণ্ঠে গান, নামটি আমি প্রথম গান আমার, আমি 2 লাইন শোনাতে পারি। হ্যাঁ, একটু কটা সিসার, একটু কটা সিসার। জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা তোরা দেখলো, জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা তোরা দেখলো, প্রেমের কি জ্বালা তোরা দেখলো। এরকম একটি গান। তো তারপর থেকে আমি খুব উৎসাহিত হলাম। আমি যখন নিজের কানে শুনলাম যে আমার গান রেডিওতে একজনে গাইছেন, প্রচারিত হচ্ছে, আমি খুব অনুপ্রাণিত হলাম, এবং খুব সাহসী একটা মনোভাব আমার জেগে ওঠে। অনেক জায়গায় বলেছেন, তারপর আজকে লাভ বক্সের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে ফোক সামগ্রী মমতাজকে আবিষ্কার করার বিষয়টা, এবং আপনার হাত ধরে অনেক অগণিত জনপ্রিয় গান, দিলরুবা খান, মুজিব পরদেশী, রাশেদ জামান, এই যে সার্চিং, মানে ফোক গান, হ্যাঁ ফোক গান, ফোক আর্টিস্ট তো আসলে অন্যান্য শিল্পীদের মানে গায়কের থেকে আলাদা। মমতাজের ব্যাপারটা হলো কি, মমতাজ গাইছিলেন তখনও, কিন্তু পালা গান গাইছিলেন। আর কিছু কিছু খুব ওই প্রচলিত যে বাউলদের যে গানগুলো, 2-1 অ্যালবাম বোধ হয় তার বেরিয়েছে তখন। কিন্তু গানের আমাকে মানুষ বলতেছিল, আমার যারা শ্রোতা, যেহেতু আমি খুব আগে থেকেই গান লিখে এবং আমার নিজস্ব একটি প্রোডাকশন হাউস থাকাতে, ক্যাসেট প্রযোজনা প্রতিষ্ঠান থাকাতে, আমার সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশের যারা গানের যারা শ্রোতা তাদের সাথে। তো তারাই আমাকে চিঠিতে, বা তখন তো মোবাইল ফোনের এত ছিল না, তো তখন এই যেখানেই যাই শুধু বলতেছিল যে ভাই, মানিকগঞ্জের সিঙ্গারের একটি মেয়ে আছে, খুব ভালো গান গায়, আমাদের খুব ভালো লাগে, তা আপনি দেখেন তো তাকে, এই মেয়েটাকে কিছু গান আপনি করেন। তা আমি তাকে খুঁজছিলাম। তা কাকতালীয়ভাবে একদিন আমাদের যে সাউন্ডটেক যে প্রোডাকশন হাউসটা, সেখানে উনি এসেছিলেন, আমার সঙ্গে তার দেখা হয়ে গেল। অর্থাৎ আমিও তাকে খুঁজছিলাম
উনিও আমাকে খুঁজছিলেন। আচ্ছা আচ্ছা, তো দুটো সময় এটা খুব ভালোভাবে বাবুল ভাই চেম্বারে, বাবুল ভাইয়ের একেবারে সামনে উনি বসা ছিলেন, পেছনে মুখ করে বাবুল ভাই ওরই মুখোমুখি। আমাকে ঢুকতে দেখলেন সাউন্ডটেকের বাবুল ভাই, দূর থেকেই বললেন যে মতি ভাই আসেন। তো মতি ভাই শুনে মমতাজ এক ঝলকে মুখটা ফিরিয়ে আমাকে দেখলেন। দেখার পরে বাউল ভাইকে জিজ্ঞেস করেন মতি ভাইকে, কয় আপনি চিনেন না? কয় না, এই হাসান মতিউর রহমান। তো উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলে বললেন যে আমি তো আপনাকে খুঁজছি মনে মনে, আর আমিও বললাম যে আমিও আপনাকে খুঁজছি। সেই থেকেই পরিচয় হলো, দুটো কর্নারের একটা মিলন হলো। আর এরপরের ঘটনাটা হলো যে সে কথা হলো যে আমরা কিছু গান করব। তা উনি যখন এই আমার গান গাইতে আসলেন, উনি যে তার আগে গান করেননি তা না, কিন্তু কিছু গান করেছেন। কিন্তু উনি আসার পরে যেদিন স্টুডিওতে, আমাদের স্বরলিপি স্টুডিওতে লাইভ রেকর্ডিং হতো গান, সরাসরি আমরা 7-8টা 10টা যন্ত্র নিয়ে বসে যেতাম, আপনি জানেন, লাইভ রেকর্ডিং। তা আমি একটি গান তাকে করেছিলাম, আমার লেখা প্রথম গানে তিনি কণ্ঠ দিলেন। একটু শোনাই, হ্যাঁ শুনে আমরা ব্রেকে যাব। হ্যাঁ, তো সেই গানটি হলো সিসাব, আমার জাত গেল পিরিতে পাড়া দিয়া সোনা বন্ধুয়ারে, আমার জাত গেল পিরিতে পাড়া দিয়া। এই যে জাত গেল পিরিতে পাড়া দিয়া, উনি জীবনে প্রথম শুনলেন এরকম লিরিক। বললেন যে এত সুন্দর আপনাদের লিরিক। উনি বাউল গান, ওনাদের যে প্রচলিত যে আসরের গানগুলো আর আমার গানের যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা, উনি একদিনই বুঝে গেলেন। একদম। আমরা ব্রেকের পরে রুবেলের গান এবং গানের গল্প শুনবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। এত ছোট্ট সময়ে আসলে এই দুজন গুণী মানুষকে পোট্রে করা খুব মুশকিল। সঙ্গে থাকুন, আরো অনেক গল্প হবে। প্রিয় দর্শক, স্বাগত আরো একবার ইয়াং নাইট লাভ বক্সে। আমরা গানের গল্প শুনছি, আরও অনেক আড্ডা হচ্ছে হাসান মতিউর রহমান এবং রুবেলের সাথে। মতি ভাইয়ের গান কথা শুনলাম, এবার একটু কথা দিয়েছিলাম যে তোমার গানটা শুনে শুরু করব ব্রেকের পরে। সো কোন একটা গান যদি দু লাইন। হ্যাঁ, এই গানটি রিলিজ হয় 2010-এ। আমার সঙ্গে ডুয়েট গেয়েছিল কণিকা দিদি। আচ্ছা, আমি ওনার কাছে কৃতজ্ঞ যে তখন আমাকে কেউ চেনে না, উনি আমার সঙ্গে গানটা গাইছিল। হয়তোবা তিনি লাইভ দেখছেন। দিদি, এটা অনেক বড় ব্যাপার কিন্তু, না কেউ চেনে না, কিন্তু একটা সহযোগিতা তখন তিনি সবসময় মনে রাখেন। কবিতায় বলেছিলেন সেই গানটা। গানটা আমারই সুর করা, জিতু ভাইয়ের অভিজিৎ জিতুর কম্পোজিশন করা ছিল। চমৎকার সুরের রেশটা থেকে যায়, সুন্দর সুর। এবং তখন তুমি একেবারে নবিশ, এর পরবর্তীতে তুমি নিজে এখন কম্পোজিশন করছো, সাউন্ড ইঞ্জিনিয়ারিং হিসেবে একটা কোর্স কমপ্লিট করেছো, ওটার উপরে এক ধরনের একটা ডিগ্রি আর কি। কারেক্ট। সো এটা অনেক ফিল প্রাউড যে বাংলাদেশি একজন এই পর্যায়ে কাজ করছে। সেই জায়গা থেকে বাংলাদেশে অনেক ফিল্মে এখন কাজ শুরু করেছে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, যে জায়গাটা আমাদের বেশ সংকট রয়েছে মতি ভাই। তো কি কি কাজ আসছে বা কি ধরনের কাজের পরিকল্পনা বাংলাদেশি চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড বলো বা যে যা করছে এখন? আই এম সো ফরচুনেট যে আমি এই রিসেন্টলি আমার হৃদয় জুড়ে যে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন 5.1 সাউন্ড ডিজাইন করলাম, সেটা সিঙ্গাপুরেই করেছি। করার পরেই ওই প্রজেক্ট নিয়ে বাংলাদেশে চলে আসি এবং যুবরাজ ভাই, যার কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমাকে বিশ্বাস করে কাজটি দিয়েছিলেন, যিনি আমাকে দেখেন, ছবিটির প্রোডিউসার যুবরাজ ভাই। ছবিটির পরিচালক হচ্ছে রফিক শিকদার ভাই, এবং উনিও খুব হেল্পফুল। এবং স্পেশালি আমাকে আরো হেল্প করছে সাইফ চন্দন ভাই। এবং উনি যখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন দেখলেন, এবং ওনার উস্তাদ মুভির যে শুটিং চলছে, আমি আজকে ওখানে গিয়েছিলাম পুরান ঢাকায়। আচ্ছা, উনি ওই মুভিরও আমার ব্যাকগ্রাউন্ড দেখে হি ইজ সো হ্যাপি, এবং আমাকে তার মুভিরও ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ডিজাইন, ফোলি, অ্যাম্বিয়েন্স, এসএফএক্স সবকিছু। আমি একটু শুনতে চাই যে আমাদের চলচ্চিত্র তো নিশ্চয়ই দেখা হচ্ছে, যেহেতু কাজ করছো, আবহ সঙ্গীতে একটা বড় সংকটের জায়গা আছে। তোমার কাছে স্পেসিফিক ভাবে সংক্ষেপে যদি বলতে বলা হয়, কোন কোন জায়গাটা আসলে ইমপ্রুভ করা উচিত এখনকার কন্টেম্পোরারি ছবিতে? ম্যাক্সিমাম ছবি এখন ইন্ডিয়া যেতে হচ্ছে, চেন্নাইতে যে স্কোর করে নিয়ে আসতে হচ্ছে, এখানে আমাদের ইমন ভাই করছেন। তো তোমার জায়গা থেকে তুমি একটু বলো, তোমার অবজারভেশনটা কি?
উইথ ডিউ রেসপেক্ট টু অল, যারা এতদিন মুভি করে আসছেন, তারা এতদূর নিয়ে না আসলে হয়তো আমি এই আজকে ফিল্মে কাজ করতে পারতাম না। আমি তাদেরকে খুব রেসপেক্টের সহিত স্মরণ করছি, এবং যারা পিছনে এর আগে কাজ করেছেন। তবে আমি একটা এই মুভি শুরু করার আগে আমি কমপক্ষে 4 থেকে 5 দিন শুধু বাংলাদেশের মুভি দেখছি, মানে আবার ইউটিউব থেকে। আমার আগে দেখা ছিল, আমি সালমান শাহের খুব ভক্ত ছিলাম, তো তখন তো আর অ্যাম্বিয়েন্স বুঝতাম না, তখন এসএফএক্স বুঝতাম না, মানে তখন এখন সিঙ্গাপুরে থাকি, তখন অনেকটা হয়ে ওঠে না। তো ইউটিউব থেকে দেখলাম 40 থেকে 50টা মুভি দেখলাম আমি নিজেকে শেখার জন্য। তো আমি সবাইকে অনুরোধ করবো যারা এই কাজটা করে, অ্যাম্বিয়েন্সটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট, যেটা মানুষকে ফিল করায় যে অডিয়েন্স বসে থাকে। অ্যাম্বিয়েন্সটা ইউজ করাই হয় না টোটালি। ভয়েসে কোনো ধরনের কোনো, আপনি যদি একটা হলিউড মুভি দেখি, হিন্দি মুভি দেখি, অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের কণ্ঠে, কিংবা কোনো একটা ইংলিশ অ্যাক্টরের কণ্ঠে একটা রিভার্ব, ও যে রুমে যাচ্ছে সেই রুমের একটা টোন থাকে ওর কণ্ঠে, সেই এফেক্টসগুলো ইউজ করা হয় না, ডিটেইলে কাজ করা হয় না। হ্যাঁ, তো এতে কি হয়, তখন দর্শক ওই মজাটা পায় না। এই কারণে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। যেমন ধরেন, আমি আরেকটু সময় 30 সেকেন্ড, সেটা হচ্ছে যে স্টার জলসা ওয়াই হিট, সো মাচ হিট। আমি এটা ব্লেম করব না যে স্টার জলসা আছে, আমি ইফ আই হ্যাভ ট্যালেন্ট আই শুড গেট দ্য জব। যদি আমার নাটক ভালো হয় তো মানুষ দেখবেই, সেটা ওই স্টার জলসা হোক যাই হোক। তো স্টার জলসা কি হয়, যারা মহিলা মানুষ, উইথ ডিউ রেসপেক্ট, তারা সারাদিন কাজ শেষে ওই যখন বসে, তাদের যে সাউন্ড থাকে মানুষকে চোখ সরাইতে দেয় না। তো আমাদের নাটকের সাউন্ড, আমাকে একজন ফোন করছিলাম তখন সিঙ্গাপুরে, মাত্র 5,000 টাকা। 5,000 টাকা কি সাউন্ড হবে? আমি তো একটা বড় সংকটের জায়গা। দ্যাট ইজ দ্য থিং উই শুড ইমপ্রুভ অন। অবশ্যই, মানে ইনভেস্ট করলে সেটার একটা রিটার্ন ব্যাক আসবে। অফ কোর্স, আপনার স্টার জলসা সাউন্ড শুনলে আপনি চোখ সরাইতে পারবেন না। একদম, খুব ভালো একটা অবজারভেশন শুনলাম। আমি একটু শুধু বলতে চাই এই ব্যাপারে, যে আমি এই যে চলচ্চিত্র যে পুরস্কার সরকারের এই জুরি বোর্ডের মেম্বার, আমি 2018 সালের জুরি বোর্ডের মেম্বার ছিলাম। সেখানে আমি 40টি ছবি দেখেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত। তা সেখানে যা দেখলাম আর কি, রুবেল যে কথাগুলো বলল, এটা সত্যি কথা। এটা একেবারে দায় সারা গোছে, মানে সেটা আর্থিক কারণে হতে পারে, অবহেলার কারণে হতে পারে, মনোযোগের অভাব হতে পারে, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড আগে যেমন আমাদের একটা, এখন যেমন সফটওয়্যার নামিয়েই ওই আগে পুরনো সংগ্রহ করা কিছু দিয়ে ব্যাকগ্রাউন্ড করে এরকম ছেড়ে দিত। ইদানিং আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে, এই যে ছবিগুলো রিলিজ হয়, এগুলো তো আবার ইউটিউবে রিলিজ হয়। এখন ইউটিউবে আগে সফটওয়্যার থেকে এক জায়গা থেকে গান নামিয়ে ডাউনলোড করে এখন আপনি ব্যাকগ্রাউন্ড করে দিবেন, আপনার ক্লেম খাবেন, আপনার চ্যানেলই বন্ধ হয়ে যাবে। সেই সমস্যাটার কারণে এখন আমার মনে হচ্ছে কাজ বাড়বে। এই কারণে এই রুবেলদের মতো তরুণদের আরো প্রয়োজন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার মনে হয় একটা বিশাল কাজের একটা ক্ষেত্র বোধহয় তৈরি হবে। আমরা একটা শেষ পর্যায়ে আসছি, ছোট্ট করে যদি বলেন যে এখন নতুন লেটেস্ট কি আসছে হাসান মতির কথা সুরে, নতুন শিল্পীদের? আমি তো কাজ করেই যাচ্ছি। আমার এখন তো ওই আগের মতো ক্যাসেট সিডিতে দেখা যায় না, এখন আমরা ইউটিউবে গানগুলো রিলিজ করি। আমার সমস্ত মোবাইল অপারেটরদের সাথে আমার ব্যবসায়িক চুক্তি আছে, অ্যাপসগুলোর সাথে আমার বিজনেস আছে, এবং আমার নিজস্ব ইউটিউবে আছে, সেখানেই গানগুলো রিলিজ হয়। খুব একটা ঢাক ঢোল পিটিয়ে মানুষ বাইরে। কার গান করলেন সর্বশেষ? আমি এই সর্বশেষ তো অনেকের গানই করেছি, সালমার গানও করেছি কিছুদিন আগে, রিঙ্কুর গান করেছি, কাজী শুভর গান করেছি, রাজীবের গান করেছি, প্রতীক হাসানের গান, অনেকের, মুনিয়া মুন নাম একটি ভালো মেয়ে, সুন্দর চমৎকার গায়, ওর গান করেছি। আমাদের লুৎফর হাসানের গান করলাম। আমরা করব না করেছি। হ্যাঁ, আজকে তো কথাটা বলি, রুবেল ফোক গান গাইতে চায়, আমি তো তানভীর তারেককে আমার বলার সুযোগ নাই, মানে সাহস নাই যে আমি তার গান করব। তবে এটা বলতে পারি, বড় ভাই হিসেবে আমি বলবো যে ফোক গান করা উচিত। একদম। আমরা শোটা শেষ করব, কমিটমেন্ট দিয়েছিলাম যে সেই কালজয়ী গানটি, এই গানটির ছোট্ট করে প্রেক্ষাপট যদি বলতেন। যদি প্রেক্ষাপট, এটি 1990 সালে লেখা গানটি, 90-তে। তখনও পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার। আমরা যারা বঙ্গবন্ধু প্রেমিক, তারা আমরা দিশেহারা ছিলাম তখনও পর্যন্ত। যারা আমরা সৃজনশীল লাইনে কাজ করি, ক্রিয়েটিভ কাজ করি, পলিটিক্স না, আমরা যারা গান নিয়ে, কবিতা নিয়ে, যারা বঙ্গবন্ধুকে যারা তখনও হৃদয়ে লালন করেছে, যারা 90 সালে এইটি আমাদের
বর্তমান প্রধানমন্ত্রী, আমার সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাবেন ফ্রান্সের একটি আওয়ামী লীগের সম্মেলনে। সেখানে একজন শিল্পীর সাথে যাবেন, তিনি ছিলেন মলয় কুমার গাঙ্গুলি, আমার শ্রদ্ধেয় দাদা। উনি তখন রেডিওতে স্টাফ আর্টিস্ট চাকরি করেন। তো ওনাকে ওই ফ্রান্স থেকে ওনাকে বলেছেন যে আপনি আসবেন আমাদের এখানে, মিউজিশিয়ান আমাদের এখানে আছে, আপনি এসে একটি বঙ্গবন্ধুর উপরে গান, একটি নেত্রীকে নিয়ে গান, এই দুটো গান আপনি করবেন। সেই প্রেক্ষাপটেই আমাকে ওখান থেকে বলেছে, নেত্রীর ওখানে যারা ছিলেন তারা বলেছেন ওখানে যে যার গান মানুষে শুনে, ড্রয়িং রুমের গান আমরা করব না, যার গান মানুষে শুনবে, রাস্তাঘাটে কার গান বেশি বাজে। তখন আমার মুজিব পরদেশির সেই বিখ্যাত গানগুলো, দিলরুবা খানের বিখ্যাত গানগুলো, আশরাফ উদাসের বিখ্যাত আমার লাইন হয়ে যায় একেবারে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইনসিস্ট ছিল এই গানটার প্রতি। তখন গানটি এই গানটির প্রতি না, তখন ছিল আর কি যে আইডিয়া দিয়েছিলেন সহজ ভাষায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, ড্রয়িং রুমের গান আমি করব। আচ্ছা 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 করতে অনেকে প্রস্তাব দিয়েছেন যে তাহলে এই গান হাসান মতি রহমানকে দিলে লেখা। দারুণ। আমরা গানটা গাইতে গাইতে শেষ করি, দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আমি ব্রেকের আগে বলেছি যে এত অল্প সময়ে এই দুজন মানুষ বা মতি ভাইকে বিভিন্ন নানান প্রেক্ষাপটে পোট্রে করা খুব মুশকিল। ছোট্ট করে আমরা আজকের এই ক্ষণগুলো ধরে রাখার চেষ্টা করেছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। আমরা সেই কালজয়ী গানটি গাইতে গাইতে আজকে আমাদের শেষ করবো। আল্লাহ হাফেজ। আমার মনে হয় আপনি ধরেন, আমার গান শুরু করব। রুবেল, রুবেল শুরু করব। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব